এইগুলো আমরা কি করব, আমরা যখন প্র্যাকটিস ছিল তার কি খারাপ ছাত্র নাকি?
হোসেন হাতুড়ি ডাক্তার, এত নাম থাকতে এই ভদ্রলোকের নাম হাতুড়ি। ঘুমায় এবং তারা একটা প্রশান্তির জায়গা তার প্রচেষ্টাতেই বলা যায়।
আর বলছে ইন্টারন্যাশনাল শিপিং সার্ভিস পেমেন্ট যেটা হবে এটার এগেইনস্টে সেইগুলোকে ফাইন্ড আউট করে
টোটাল শিপ লস করবে। তো ম্যানুফ্যাকচারিং এ আমাদের একটা ধারণা আছে যে ম্যানুফ্যাকচারিং মানে হবে একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে হলে তার অনেকগুলো উপকরণ লাগে, ঠিক না? আপনাদের কি সবার এই ধারণা? একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করবেন অনেকগুলো উপকরণ লাগবে, ঠিক না? এটা ব্যাটের ছাত্র হিসেবে আপনাদের প্রত্যেকের এই ধারণা কিনা? কিন্তু আইন তা বলেনি। আইনে স্যারের বই দেখবেন ধারা 2 উপধারা এটা হলো কি, এটা হলো এখন আবার দিচ্ছে কি বললাম, ধারা আইনের ধারা 2 উপধারা 65 দেখবেন প্রস্তুতকারকের সংজ্ঞা দেয়া আছে, সেখানে বলা আছে কোন পণ্য এককভাবে বা অন্য পদার্থের সাথে মিশ্রণ, অন্য পদার্থের সাথে মিশ্রণ করে কি করবে, উৎপাদনের প্রক্রিয়ার সাথে সংযোগ বা সম্মিলনের দ্বারা নতুন পদার্থে রূপান্তর। ঠিক আছে কিনা? প্রথম বাক্যটা হলো এককভাবে, ধারণা পরিষ্কার হয়েছে তো? তার মানে একটা উপকরণ দিয়ে একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি করা সম্ভব কিনা? আপনাদের মনে পড়ে এটা সম্ভব? একটা উদাহরণ দিতে পারবেন কেউ? রেজিন দিয়ে কি হয়? প্লাস্টিক পণ্য। ওইটার সাথে প্লাস্টিক তৈরি করতে গেলে আবার কি হয় আমি জানি না, আমরা সিম্পল যাই, ভাই সরিষার তেল কি দেন ফ্যাক্টরির ভিতরে? শুধু সরিষা দেন না, কি হয়? তেল হয়, খোল হয়, তাই না? আমরা আমরা কি করি? চাউল বানাই না ভাই, হলারে কি দেন? চাউল দেন না? না ধান দেন? ধান দিই, এটা থেকে চাউল হয়, কুড়া হয়, তুষ হয়, এই কুড়া থেকে আবার কি হয়? তেল হয়, এই তেল থেকে আবার বাই প্রোডাক্ট হয়। তার মানে কি হলো, একটা উপকরণ দিয়ে কতগুলো ফিনিশ প্রোডাক্ট সম্ভব হয় না? আমাদের অনেকগুলো মামলা আছে এরকম, ভ্যাট অফিস কেটে দিছে, উৎপাদনকারী হিসাবে তারা কি করছে যে একটা উপকরণ দিয়ে কিভাবে ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে না? তাহলে এই জায়গাগুলোর জন্য আমাদের ট্রেনিং দরকার, ঠিক না? ঠিক। এরপরে আমরা বুঝলাম উপকরণ, যেহেতু ম্যানুফ্যাকচারিং আমাদের অত ডিপ পার্ট না, আমরা ডিপে যাব না। তারপর ট্রেডিং, ট্রেডিং এ কথা হলো, ট্রেডিং এ আমরা কি করি, উপকরণ যারা আনি তারাই তো বিক্রি করি। এখন 18 কতে আপনারা উপকরণের সংজ্ঞা পড়েছেন। উপকরণই তো বেসিক জিনিস, আমি উপকরণ আনবো, উপকরণ খাতায় পোস্টিং দেব, উপকরণের উপরে ব্যাট রিয়াত নেব, উপকরণ বিক্রি করব, উপকরণ দিয়ে ফিনিশ প্রোডাক্ট তৈরি করব, তারপরে 6.2 লিখবো অথবা 6.2.1 লিখবো, তারপরে 9.1 লিখে আমি রিটার্ন সাবমিশন করে দেবো। টোটাল প্রসিডিউর তো এটা। তাহলে এই উপকরণ জিনিসটা কি আমরা পড়ছি। উপকরণ কাকে বলে? আপনাদের কনসালট্যান্ট হিসেবে কিছু কিছু জিনিসকে মুখস্থ রাখতে হবে, সব মুখস্থ রাখার দরকার নেই। স্যারে যেটা বলছেন আপনাকে কি করতে হবে, স্যারের সামনে আবার আমরা ভ্যাট নিয়ে কথাবার্তা খুব একটা আমি বলি না, ঠিক আছে? তারপরেও
প্রাসঙ্গিক যে দুই একটা জিনিস সেটা বলবো, সেটা হলো উপকরণ হচ্ছে, উপকরণ কাকে বলে সেটা তো আমার জানতে হবে, তাই না? তাহলে উপকরণ হচ্ছে সকল প্রকার কাঁচামাল, ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, তারপরে জ্বালানি হিসাবে ব্যবহৃত সকল পদার্থ, মোড়ক সামগ্রী, সেবা, যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ। এই সব, এরপর একটা নেগেটিভ লিস্ট আছে, তাই না? এই সবগুলো হলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য। তো আমরা যে আমদানি নিয়ে পড়ছি, আমদানি নিয়ে পড়ছি না, আমদানি পড়ছি তো কাস্টমস। তো আমার কাস্টমস কই আছে এই জায়গা? তাহলে কি হলো, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সকল প্রকার র মেটেরিয়ালস এর কথা আমার উপকরণের সংজ্ঞায় বলা আছে। তো আমার ফিনিশ প্রোডাক্টের কথা তো বলা নাই। এগুলো কিন্তু সব আমদানি হইতে পারে, ঠিকই আছে, কিন্তু আমি আমি 100 পিস কম্পিউটার ইম্পোর্ট করলাম, তো এটার কথা আছে কিনা? আছে। স্যার আইন যারা তৈরি করছে তারা এত বড়টা মেসিভ বিষয়কে অ্যাভয়েড করবে, এটা হইতে পারে? পারে না। স্যারের বই খোলেন উপকরণে যে দেখবেন শেষে বলা আছে, নেগেটিভ লিস্টে বলা আছে এই আইনের 3য় তফসিলের 3য় অনুচ্ছেদে, কত, 3য় তফসিলের 3 অনুচ্ছেদে ব্যবসায়ী কর্তৃক ব্যবসা সম্পাদনের, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিক্রয়, হস্তান্তর, সরবরাহের উদ্দেশ্যে আমদানিকৃত, স্থানীয় ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে সংগ্রহিত কাঁচামাল এবং অন্য কোনোভাবে সংগৃহীত পণ্য বা সেবা উপকরণ হিসেবে বিবেচিত হবে। কোথায় আছে? ঠিক ওই নিচে। কোথায় আছে? নিচে। যে আমদানিকৃত, স্থানীয়ভাবে ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনো ভাবে সংগৃহীত পণ্য বা সেবা উপকরণ হিসেবে বিবেচিত হবে। তাহলে কি আমাদের এটা কভার করছে? আমদানি আছে কিনা এখানে পড়ার দরকার। এখন কথা হলো, সব সময় বলে আপনি সব সময় 6.3 পাবেন না। আপনার ছেলের বিয়ে হয়েছে, 3টা ওয়াশিং মেশিন গিফট পাইছেন, আপনি কি 3টা ব্যবহার করবেন? আপনি তো এটা বেচতে পারেন না। এখন যে লোক গিফট দিচ্ছেন তাকে কি বলবেন, ভাই তোমার 6.3টা আমার একটু দাও? বলা যাবে? যাবে না। তো এই জন্য আমাদের এই ট্রেনিং সেশন গুলো আমরা কি করি, আমরা ইফেক্টিভ করার চেষ্টা করি। এই জন্য আমরা গুগল সার্চ দেন, সব পাবেন, স্যারের বইয়ে সার্চ দেন, লিঙ্কডইনে যান, প্রশ্ন উত্তরে পারেন, সব পাবেন। আমরা ফিজিক্যালি আসি এবং কষ্ট করি, সেই 9টার সময় আসছেন, এখনো পর্যন্ত বসে আছেন, ঠিক না? এই জায়গাগুলোতে একটু ক্লারিফাই করবার জন্য। তা এই 3টা জিনিস আমরা দেখব। এরপরে আমদানি নিয়ে আমরা কথা বলে ফেলছি, উপকরণ নিয়েও আমরা কথা বলে ফেলছি। দেখেন, ব্যবসায়ী কর্তৃক ব্যবসা পরিচালনের ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা হস্তান্তরের উদ্দেশ্যে আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে সংগৃহীত পণ্য বা সেবা উপকরণ হিসাবে বিবেচিত হইবে। কোথায় আছে? 18 ক। গুড। এখন মেইন ইস্যু হলো উপকরণ কর। তাহলে উপকরণ কর কোথায় আছে? যেই পণ্য আমি আমদানি করলেন, আমদানি পর্যায়ে উপকরণ কর দিয়ে আসছেন না? দিচ্ছেন তো। আমদানি পর্যায়ে আমরা কয়টা কর দিই? আমরা যারা ইম্পোর্ট করি কয়টা কর দিই? কাস্টম দিই, বলেন। সিডি দিই, আরডি দিই, এসডি দিই, এআইটি দিই, গুড। ভ্যাট দিই, আর একটা দিই, ভ্যাট আর কি দিই? এআইটি না, এটি তো এটি দিই। আমাদের ভেরি মাস প্রশ্ন হলো এই জায়গা, আমদানি পর্যায়ে, ফিকিরটা এখানে, আমদানি পর্যায়ে তো আনলাম, তো তাহলে কি আমি কম্পিউটার আনলাম, আমার উপকরণ কিনা? এত সময় তো আমরা সব উৎপাদনকারী ভিতরে ছিলাম, আমরা এখন উৎপাদনকারীও আছে, ট্রেডিং এও ঢুকছি, ঠিক না? মুখস্থ করবেন তো এটুকু। যদি আপনি ব্যাট অফিসারের ওই যে বলছিল মানে না, শোনেন, উকিল সাহেবরা জামিন চায় আসামিদের, কি চায়? বেইল চায়। বলে স্যার ওনার ডায়াবেটিস হয়েছে, 3বার ওষুধ খাওয়া দেওয়া লাগে, কালকে ওনার মেয়ের বিয়ে, ছেলের পরীক্ষা, এই সমস্ত কথাবার্তা, জামিন একান্ত দরকার, ঠিক না? উকিল সাহেবের উচিত ছিল স্পেসিফিক আইনের বিধানগুলো জজ সাহেবের কাছে তুলে ধরা, যে এই ঘটনা ঘটছে, এই ঘটনা আইনের এই ধারাকে কভার করে, আপনি লর্ড জামিনটা দেন,
ঠিক না? ব্যারিস্টার সাহেব ঠিক না? জজ সাহেব যদি জামিন দিতে চায়, উনি ওই কথার ভিতরে জামিন দিতে পারবেন, ওনাকে খুঁজে বের করতে হবে কোন ধারাতে উনি বেইল দিতে পারেন। এই কথাগুলো আইনের কোন ধারাতে লেখা আছে, ঠিক আছে? এখন আপনার বারবার বলে, আমরা বলছি থিওরির সাথে প্র্যাকটিস কিছুটা ডিফার করে, করে কিনা? সব সময় তো আমরা থিওরি মেনে চলতে পারি না, হয় না? কিছু সময় নিজেদের রেশনালিজম, মানুষ তো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, রেশনালিজম নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া লাগে। এই জন্য তো আইনগুলো প্রতি বছর পরিবর্তন হয়, ঠিক না? তো জজ সাহেব দেখেন কোন ধারাতে জামিন দেওয়া যায়। উনি যদি সুইটেবল ধারা পান, উনি জামিন দেন, উইল সাহেব কিছু পয়সা পায় নাকি? বেল হলে তো টাকা পাওয়া যায়, বেল না হয় যে জজ উকিল আসামি বেল করাতে পারে না, তার কি মক্কেল বাড়ে না কমে? কমে না? তো আপনারা তো সানস হোয়াটসঅ্যাপে অ্যাডভোকেট, ঠিক আছে না? ইয়ারও কে ম্যানেজ করার দায়িত্ব কার? ইয়ারও বলছে একটা উপকরণ দিয়ে কিভাবে ফিনিশ প্রোডাক্ট হয়। আপনি বলেন ভাই 65 একটু পড়েন না, 65 প্রথম বাক্যটা হলো একটা উপকরণ দিয়ে ফিনিশ প্রোডাক্ট তৈরি করা। শুধু তাই না, যদি সামান্যতম কোনো পরিবর্তন করেন, এটা 10 কেজির পানির 10 লিটারের পানি এনে ছোট ছোট বোতলজাত করেছেন, এটাও ম্যানুফ্যাকচারিং। কোথায় লেখা আছে ভাই? 65-তে আছে, 2-65। আমি স্যার বই নিয়ে আসছি। আমাদের আজেদ স্যার দেখলেন, বলছেন একাধিক অনারেবল হাইকোর্ট অ্যাপিলিয়েট ডিভিশনের মামলার কথা বলছে। এই মামলাগুলো ওনাকে কষ্ট করে তো পড়তে হয়েছে, ঠিক না? স্যার কম্পাইল করছেন 33 ইয়ার্স ব্যাড ডিএলআর, ঢাকা ল রিপোর্ট। আমাদের এটা দেখছেন কেউ? এইগুলোতে হাইকোর্ট, আমাদের ট্রাইব্যুনাল, আমাদের কমিশনারেট, অ্যাপিলিয়েট ডিভিশনের বহু মামলা রেফারেন্স আছে। আমরা যখন ট্রাইব্যুনাল গুলোতে যাই, একটা মামলায় গেছি, শুনলেন 4.3 নিয়ে কথা হচ্ছে, 4.3 নিয়ে, 4.3 উনি বাতিল করছে। কি করছে? কমিশনার বাতিল করছে। তো বাতিল এমন সময় করছে যেটা ওনার এখতিয়ার বহির্ভূত। তো 1 ঘন্টা প্রায় 40 মিনিট আলাপ হওয়ার পরে আমি বললাম, স্যার দিস ডিসকাশন ইজ নাথিং বাট দ্য ওয়েস্টেজ অফ দ্য টাইম। তো তখন ওটা রাগ হওয়া স্বাভাবিক। তো এত সময় আলাপ করার পরে আপনি এটা কি বললেন? এটা আমার কথা না, মহামান্য হাইকোর্টের কথা। তো হাইকোর্টে কোথায় লেখা আছে? তো আমি একদমই আমাদের 33 ইয়ার্স ডিএলআর এ আমার আইনের রেফারেন্স আছে না, $2-3 ডিএলআর 37, ডিএলআর 26, ডিএলআর বিএলডি 573। কমিশন সাহেব বলছে, আরে থামেন 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 থামেন, ওগুলো আমি জানি। এরপরে উনি বেল টিপছে, টিপার পরে ওনার পিয়নকে বলছে, স্যারেরা যে 2 ঘন্টা এখানে বসে আছে, কিছু নাস্তা টাস্তা খাওয়াইছো? ডিফারেন্সিয়ালটা দেখেন। যে জানে, সারপ্রাইজ শব্দটা বলেন, যে জানে আর যে জানে না সে কি এক? আমার কাছে স্যুট টাই এগুলো দাম খুব একটা বেশি না, এগুলো লাগবে। আপনি লুঙ্গি পরে তো কোর্টে যেতে পারবেন না। এগুলো এর সাথে আপনার এডুকেশন লাগবে, এর সাথে আবার ট্রেনিং লাগবে, এর সাথে আপনার নলেজ লাগবে, ঠিক আছে না? তো যারা আমাদের কনসালট্যান্ট, আমাদের প্ল্যাটফর্মের মেম্বার, আমরা চেষ্টা করি প্রোভাইড টু কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন কি হবে? ওই আরো যা বলবে, ওই ডিসি যা বলবে আপনি শুধু মেনে আসবেন না, তার সাথে যাতে চোখে চোখ রেখে আপনি বলতে পারেন। স্যার আপনি যেটা বলছেন হয়তো 30% ঠিক, 40% ঠিক। আমরা সবাই একটু টেকনিক্যাল লাইন, আমরা অনেকেই বললাম আমি আমার উস্তাদ যা জানি দুনিয়ার কেউ তা জানে না, ব্যাপারটা তা না, ঠিক আছে? আমিও জানি, উস্তাদও জানে, এর বাইরে হয়তো জানার কিছু থাকতে পারে। আমি বলবো, স্যার আপনি কিন্তু 40%, ইউ আর পার্শিয়ালি রাইট, নট 100% রাইট। তাহলে লোকটা খুশি হয়ে যায়। আমরা অনেক সময় বলি, আরে আপনি কি বলেন, এটা ঠিক না। আমাদের ভাষাটা আমরা ওইভাবে বলবো না, বললো আপনি পার্শিয়ালি রাইট স্যার, তাহলে কি খুশি হয়ে গেল না? ঠিক তো? এইভাবে আপনাকে জানতে হবে। এই জন্য যতটুকু আছে, যেই বিষয়গুলো সামনে আসবে, আমরা কি করব? ইন্টেন্সিভ, যেই কথাটা বলি আমরা, ইন্টেন্সিভ এডুকেশন প্রোভাইডের চেষ্টা করি। আপনি যখন পড়বেন, খুব মন দিয়ে পড়বেন। ছোটবেলায় পড়ছেন কি, ছাত্রনাং অধ্যয়নাং, কে পরে একটু কি, আপনি এখানে পড়বেন আর মোবাইল টেপেন, ট্রেনিং হবে না। হবে? হবে তো না। ঝিমালেও হবে না, ঘুমালেও হবে না। তাহলে আপনি কি হবে? সোনার ঘাট পাওয়া যাবে না। কিসের ঘাট পাওয়া যাবে? নারকেলের সুগারের ঘাট। ঠিক আছে, অনেক দর কথা বলবো, কিন্তু সোনার ঘাট পাবো না। আমরা তো সোনার ঘাট পাইতে চাই, ঠিক আছে? এবার আমরা যেটা বলি, পছন্দ রপ্তানি এবং রপ্তানি, এই দুটোর উপরে বাংলাদেশের ভিতরে ভ্যাট হয় না। কিন্তু ওই যে আমরা আলাপ করছি,
এই ক্ষেত্রে আমাদের উপরে মূসক আরোপিত হইতে পারে। পণ্য রপ্তানিতে যদি কোনো সেবার উপরে আপনি ভ্যাট মূসক কখনো প্রদান করেন, রপ্তানির ক্ষেত্রে প্রদান করেন, সেটা ফেরত নেওয়ার সুযোগ আছে। তাহলে আপনি গুড কনসালট্যান্ট হিসেবে মনে রাখবেন, সহজ জিনিস যেটা, এইটাতে কনসালটেন্সি করে আপনি নাম করতে পারবেন। হাইকোর্টে কারা নাম করে জানে? যারা খুনের মামলার আসামি। হাইকোর্ট লোয়ার কোর্ট থেকে কি হয়েছে, 10 জনের ফাঁসি হয়ে গেছে। হাইকোর্ট অ্যাডভোকেট সাহেব 10 জনের বেকসুর খালাস করা নিয়ে আসে, প্রত্যেক পেপারে ওই উকিলের নাম আগে আসে যে অমুক লার্নেড এই মামলা পরিচালনা করছে। ঠিক না? সিম্পলে যাবেন, আপনার নাম কাম না। এটা করার জন্য বহু লোক আছে, বহু ট্রেনিং এজেন্সি, এই ধরনের প্রতিষ্ঠান আছে না? আছে। আমাদের সাথে তাদের কিছু ডিফারেন্সিয়াল তৈরি করতে হবে। সেই ডিফারেন্সিয়াল কি? আমরা যেটুকু জানবো, ভিতর থেকে জানবো, অ্যাকুরেটলি জানবো। আমাদের একটা কমিউনিটি আছে, এই কমিউনিটির ভিতরে প্রত্যেকের সাথে সহানুভূতিশীল, সাপোর্টিভ। কোনো বিষয়ে যদি আপনি না জানেন, গ্রুপে লিখবেন, দেখেন সাথে সাথেও না পাইলেও একটু পরপর আপনি উত্তর পাচ্ছেন এবং সঠিক উত্তর পাচ্ছেন। যদি কোনো জায়গায় উত্তর একটু ভুল হয়, আরেকজন বলছে ভাই তোমার কিন্তু এটা ভুল হয়েছে, প্লিজ মেক দ্য কারেকশন। ঠিক আছে? তাহলে কি হবে, সহজ জিনিস, সিম্পল জিনিস। আপনি গেলেন 9.1 সাবমিট করে দিলেন, ইয়ার ওকে ম্যানেজ করলেন, চললেন, আপনার ক্যালিবার বাড়বে না। আজকে আপনি 10,000 টাকা বেতন পান, 3 বছর পরেও আপনি 10,000 টাকা বেতন পাবেন। আপনি যদি ওই কোয়ালিটি অর্জন করতে পারেন, আপনি কমিশনারের চোখে চোখ রেখে হিয়ারিং এ কথা বলতে পারেন। ট্রাইব্যুনালে যারা যায়, আদালতে যায়, মানুষ থাকে না, তারা তো দেখে কোন লোকটা ভালো আর্গুমেন্ট করতে পারে। তখন কি হবে, 3 বছর পরে আপনার এই 10 লাখ টাকা দেখবেন আপনার বন্ধুর 10,000ই আছে, 10,000 টাকা 10,000 আছে, আপনি সুইচ করে 1 লাখে চলে গেছেন। ঠিক না? হয় এটা। তাহলে আমরা দেখলাম পণ্য রপ্তানি, শুধু বলবো পণ্য রপ্তানি হলো ডেফিনেটলি এই পণ্য বিদেশে ভোগ করা হইতে পারে বিশেষ কোনো কারণ ছাড়া, এবং এইটার বিনিময় বিক্রয় হবে ফরেন কারেন্সিতে। দেশের ভিতরে সাপ্লাইটা হবে কোথায় হবে? দেশের ভিতরে সাপ্লাই হবে, চূড়ান্ত ভাবে ভোগ হবে বিদেশে, এইটার সাপ্লাই হবে ফরেন কারেন্সিতে। অনেকগুলো বিষয় আছে, আমরা আরো 3-4টা বিষয় ডিটেল আলাপ করা আছে, আপনারা পড়বেন, ধারা 2 উপধারা 62। ঠিক আছে? তাহলে এটা হলো পণ্য রপ্তানি। মেইন কন্ডিশন হচ্ছে আপনাকে ফরেন কারেন্সিতে সাপ্লাই হবে। আর সরাসরি রপ্তানিতে আমরা বুঝি ওই যে ইম্পোর্টের ভাইস ভার্সা, দেশের ভিতর থেকে কি হবে, দেশের বাইরে চলে যাবে, জিওগ্রাফিক লোকেশন চেঞ্জ হবে এবং সেটা ফরেন কারেন্সিতে হইতে হবে। ঠিক আছে? এইটা নিয়ে আসাদ স্যারে দেখছিলাম কথা বলছিল আন্তর্জাতিক পরিবহন সেবা। আন্তর্জাতিক পরিবহন সেবা নিয়ে উনি কথা বলছে, আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না, শুধু আমি শুনছি পিছনে বসে। শুধু এটা হলো আন্তর্জাতিক পরিবহন সেবাতে যদি আপনি কোনো খরচাপাতি করেন, সেইটা ফেরত পাওয়ার সুযোগ আইনে আছে। কোথায় আছে? আইনে আছে। তারপর আপনাদের কোনো কাস্টমার যদি থাকে, যেহেতু আমরা চিটাং এর মানুষ, আমরা অন্য জায়গায় এটা আনি না, আপনাদের এখানে কেন আনছি, চিটাং এর এই ধরনের আপনাদের থাকতে পারে, আপনারা সবচেয়ে দেশের বড় পোর্ট হ্যান্ডেলিং করেন। শুধু মনে রাখবেন, আন্তর্জাতিক শিপিং সেবা মেইন দেশের ভিতরে থেকে বাইরে যদি কোনো সরবরাহ দেয়, সেবা প্রদান করে, দেশের বাইরে থেকে দেশের অভ্যন্তরে যদি কোনো সেবা প্রদান করে, দেশের বাইরে থেকে দেশের বাইরে যদি সেবা প্রদান করে, তার নিয়ন্ত্রণ যদি বাংলাদেশে হয়, সে যদি কোনো খরচাপাতি করে, এইটার এগেনস্টে যদি কোনোভাবে সরকারকে মূসক দেয়, সেটা সে ফেরত পাবে। এর কাস্টমার দরকার আছে কিনা? আছে তো। এই ব্যাপারগুলো আমাদের মাথায় হয়তো কারো কারো ছিল, হয়তো কারো কারো ছিল না, নাকি সবার ছিল? সবার ছিল? জোরে বলেন। ছিল। এখন কথা হলো, আমরা যে এতগুলো পড়লাম, আমরা জানি মূসক আরোপ হয়। মূসক আমাদের আরোপ হয় ধারা নম্বর কত, কোন ধারার আলোকে আমাদের যে এত কথা বলছি, দেশের ভিতরে আমরা কনজাম্পশন করব, দেশের ভিতরে উৎপাদন হলে মূসক হবে, আমদানি হলে মূসক হবে, কোথায় বলা আছে? ধারা 15। ধারা 15তে কি বলা আছে? পড়েন একজন, পড়া আছে আমদানি এবং করযোগ্য সরবরাহের উপরে 1 নম্বরে বলছে আমদানি। তাহলে কি কাস্টমস পড়ার দরকার আছে কিনা? আছে তো। আমরা বলছি তো প্রয়োজন যদি না থাকে পড়বো না, প্রয়োজন থাকলে তো পড়বো। তার মানে আমার মূসক আরোপিত হলো, প্রথম শব্দটাই আছে আমদানি, তাহলে আবার পড়তে হবে। ঠিক। আর আমাদের মূসকের হার কত? 15%।
এরপরে সরকার যদি মাফ করে দেয় দিতে পারে, হ্রাসকৃত হার করে করতে পারে, যদি সুনির্দিষ্ট হার করে দেয় দিতে পারে, এগুলো তো আপনারা পড়ছেন, ওইগুলো এর দরকার নেই। দ্বিতীয় নম্বর হলো মূসক পরিশোধে দায়ী থাকবে কে? আমদানিকারকের কোনো দায় আছে কিনা? ঠিক পরের ধারাতে 16 নম্বরে যে বলছে ইয়েস, আমদানিকারকের মূসক পরিশোধে দায় আছে। যদি আপনি না করেন আইনে আপনি ক্ষতিগ্রস্ত হইতে পারেন, আটকে যাইতে পারেন, ঠিক কিনা? তাহলে এই কাস্টমস পড়ার দরকার আছে। যদি কোনো সেবা আপনি ইম্পোর্ট করেন, আনেন, এই সেবার ক্ষেত্রে রিভার্স চার্জ, আগে একটা কথা ছিল এবার একটু পরিবর্তন আছে, এটা সেবা আনলেও সেবার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? মূসক পরিশোধ করতে হবে, সবগুলো আমদানি। এখন কথা হলো আমি যে এই পণ্য আমদানি করব, ঠিক আছে না, এর যে শুল্ক কর, এটা তো ভ্যাট অফিসার করতে পারবে না, কে করবে? কাস্টমসের অফিসার করবে না, নাকি অন্য কেউ করবে? যখন পণ্য চট্টগ্রাম পোর্ট দিয়ে আসে, এটার অ্যাসেসমেন্ট কে করে? ভ্যাট কমিশনারের না কাস্টম কমিশনার? কাস্টমস কমিশনার। এই জন্য যত সময় পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে আমার পণ্য অ্যাসেসমেন্ট না হচ্ছে তত সময় পর্যন্ত তো দেশের ভিতরে আসছে না। আমি কি করলাম, এত সময় আমরা পড়ছি আমি পণ্য আমদানি করব, এই পণ্যটা ছাড় করা হবে, আপনারা বিল অফ এন্ট্রি পোস্টিং দেন না, এই বিল অফ এন্ট্রির ওনার কি ভ্যাটের কমিশনার না কাস্টমসের কমিশনার? তার মানে কি হলো, আমার মূল যেটা নিয়ে এত সময় আমরা কথা বলছি সেটা কাস্টমস হয়েই আসতেছে, ঠিক আছে না? তাহলে আমরা যেহেতু কাস্টমস এটা নিয়ন্ত্রণ করে, ক্লাসিফিকেশন করে, ভ্যাট অফিসারের হাত নাই। এই জন্য ভ্যাট আইন বলে দিছে ঠিক আমদানির সময় আমদানি পণ্যের যেভাবে শুল্কায়ন হবে সেই একই পদ্ধতিতে আমদানির সময় আমদানি শুল্ক প্রযোজ্য না হইলেও ভ্যাট যোগ্য পণ্যের উপরে ভ্যাট আরোপ হবে। আমার কথা মনে হয় বুঝতে পারেন, অনেকের মুখ দেখলে বোঝা যাচ্ছে বোঝেননি। আপনি একটা পণ্য ইম্পোর্ট করবেন, এই সময় তো আপনার ভ্যাট আরোপ হবে, তাই না? ভ্যাট কখন আরোপিত হবে? এই সময় হওয়ার সুযোগ আছে। এটি কখন হবে? এই সময় হবে। এই পণ্যের উপরে কাস্টমসের ডিউটি নাই, কিন্তু ভ্যাট আছে। কাস্টমস ডিউটি আপনার কাছ থেকে নিবে না, আরডি নাই, আরডি আপনার কাছ থেকে নিবে না, এসডি নাই, এসডি আপনার কাছ থেকে নিবে না, ভ্যাট আছে। কাস্টমস অফিসার তো বলবেন না ভাই আমার কাস্টমস ডিউটি নাই, ভ্যাট কেন নেব না? বলবে? এটা হবে না। তার অর্থ হলো আমদানির সময় আমাকে শুল্ক দিতে হবে। এখন আমরা আলাপ করব বাংলাদেশের ইম্পোর্ট ব্যবস্থায় অল কাস্টমস ফ্যাসিলিটেশনস কে, এই ডিউটি করকে বলা হয় ট্যারিফ। ট্যারিফের ভিতরে অনেকগুলো পার্ট থাকে, কি কি মিলে ট্যারিফ হয়। একইভাবে বলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেইটাকে এর ভিতরে থাকে সিডি, থাকে আরডি, থাকে এসডি, থাকে ভিএটি, এআইটিও থাকে, এটিও থাকে। যদি সিডি প্রযোজ্য না হয় দিব না, আরডি প্রযোজ্য না হয় দিব না, এসডি প্রযোজ্য না হয় দিব না, ভিএটি প্রযোজ্য আছে আপনাকে দিতে হবে। কে আদায় করবে? ভ্যাট অফিসার না কাস্টমস অফিসার? কাস্টমস অফিসার। এটি আছে, আপনাকে দিতে হবে। এর কথা হলো আমদানি পর্যায়ে যদি আমদানি শুল্ক প্রযোজ্য না হয় তাহলেও ভিএটি হইতে পারে, পারে কিনা? কোনো প্রশ্ন তো নাই, বুঝতে পারছেন কিনা? গুড। এখন কথা হলো সবচেয়ে বেশি আমাদের জন্য ক্রুশিয়াল ফর লার্নিংস এন্ড আন্ডারস্ট্যান্ডিংস, ভ্যাটের বেস ভ্যালু কি হবে? এই যে আমরা দেখছিলাম ওখানে পিছনে আপনারা বলছেন আপনারা বিল অফ এন্ট্রি ধরে তো মূল্য করেন, বিল অফ এন্ট্রির ভ্যালুর সাথে ইম্পোর্ট ভ্যালু নাও মিলতে পারে, বিল অফ এন্ট্রির মূল্য মিন অ্যাসেসেবল ভ্যালুর সাথে ভ্যাটের বেস ভ্যালুর সাথে নাও মিলতে পারে। আমরা সেগুলো একটু দেখাবো। প্রত্যেকে খাতা কলম নিয়ে তো আসেন, খাতা কলম দিয়ে আমরা প্র্যাকটিক্যাল যখন দেখব এটা ডিফার করে কিনা, করতে পারে কিনা, করলে কিভাবে করে, কোন আইনে করে। আমরা অনেকে বলি কাস্টমস গায়ের জোরে আমাকে এটা করে দিছে, আমি যে ওইটা বললাম না, ওই যে জজ সাহেব আইনের ধারা খোঁজে, এখানে কমিশনার মহোদয় গায়ের জোরে কিছুই করতে পারেন না। ওনার একটা ভ্যালুয়েশন সিস্টেমস আছে যেটাকে বলা হয় গ্যাট ভ্যালুয়েশন সিস্টেমস। আমাদের একটা বিধিমালা আছে, আমদানি পণ্যের শুল্ক মূল্যায়ন বিধিমালা 2000, ওই বিধিমালার আন্ডারে হয়, আওতা হয়। মনে রাখবেন কর্তৃপক্ষ, আমাদের মূসক কর্তৃপক্ষ, আমাদের কাস্টমস কর্তৃপক্ষ হলো আইনি প্রক্রিয়া,
এই আইনি প্রক্রিয়ায় আপনারা প্র্যাকটিসে নেবেন, আমরা থিওরি পড়ছি, কিন্তু এই আইনি প্রক্রিয়ায় বেআইনি কাজ করার সুযোগ নেই। ঠিক আছে, আমরা কি পড়ছি? থিওরি। এখন আমাদের থিওরিতে যেটা আছে সেটা পড়বো। তাহলে কি হলো, যদি আমদানি পণ্যের আমদানি লেভেলে যদি শুল্ক কর না থাকে, মিন কাস্টম শুল্ক না থাকে, রেগুলেটরি ডিউটি না থাকে, সাপ্লিমেন্টারি ডিউটি না থাকে, তাহলেও বিএটি হতে পারে। এখন কথা হলো বিএটি কিসের উপরে হবে? সোজা কথা হলো আমদানি মূল্য না, কাস্টম শুল্কায়িত মূল্যের সাথে মাইন্ডে রাখবেন। আমদানি মূল্য মানে আমি ইনভয়েসে যেটা ঘোষণা করছি ওইটা না, কাস্টম যেই মূল্যকে আমার তার শুল্কায়নযোগ্য মূল্য ধরবে, ওইটার সাথে সকল প্রকার শুল্ক কর যোগ করার পরে যেই ভ্যালু হবে সেটার উপরে ভ্যাট। বিএটি, বিএটি কি লাস্ট স্টেজ, আমরা ফর্মুলা দেখবো, শুধু এখনো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করলাম, করযোগ্য আমদানির উপর আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক, অন্যান্য শুল্ক, কর, আগাম কর এবং আগাম অগ্রিম আয়কর ব্যতীত। মাইন্ডে রাখেন, কি বললাম? ব্যতীত যোগ করিয়া যে মূল্য পাওয়া যাইবে উহাই হইবে মূসক আরোপযোগ্য ভিত্তি মূল্য। ঠিক আছে, তাহলে মূসক আরোপযোগ্য ভিত্তি মূল্য কি? শুল্কায়নযোগ্য মূল্য যোগ সিডি যোগ আরডি যোগ এসডি, ইংরেজিতে লেখা আছে, এটা কিছু নাই। কথা হলো, তাহলে আমরা এখানে দেখলাম যে এটি এটি আমদানি পর্যায়ের কর না, কি না, আমদানি পর্যায়ের কর না। এইটা হলো ট্রেডিং পর্যায়ে, ব্যবসায়ী পর্যায়ে আমাদের যে কর প্রযোজ্য আছে ওইটা হলো আমাদের ওই 9.1। আপনাদের কনসালট্যান্ট হিসাবে আপনাদের এক্সেলেন্সি এইটা আপনাদেরকে দেখাইতে হবে যে আমদানি পর্যায়ে যে ভ্যাট আছে 15% হোক অথবা অন্য যে কোনো পার্সেন্ট হোক অথবা সুনির্দিষ্ট হোক, এটা যদি থাকে এইটা একটা মেকানিজম করবেন। এটি যেটা আছে এটার আলাদা একটা মেকানিজম হবে। এই দুই মেকানিজম করে আপনি কর নিরূপণ করবেন। কর নিরূপণ করা হয় কোথায়? একটা বলি, মূল্য সংযোজন কর সার্বজনীন স্বনিরূপণী কর ব্যবস্থা। কাস্টমস কর্তৃপক্ষ, ভ্যাট কর্তৃপক্ষ কিন্তু আপনার মূল্য নিরূপণ করে দেবে না। আপনার মূল্য কে নিরূপণ করবে? আপনি নিরূপণ করবেন। এই আইনের প্রত্যেকটা অধ্যায় যখন বলা আছে না, কয়টা অধ্যায়? 18টা। এটা সিকোয়েন্স আছে। আপনি কর নিরূপণ করবেন কত নম্বর ধারা? 45। 15 নম্বরে হলো আপনার উপরে কর আরোপ করা হবে। কি হবে? আরোপ। 45-এ হলো আপনি কর নিরূপণ করবেন, আপনার কর আপনি নিরূপণ করবেন। ফর্মুলা পড়াইছে তারা, আমি দেখছি সেখানে সেই জায়গাগুলোতে আপনার যে ভ্যাট প্রদেয় হবে আমদানি পর্যায়ে, আপনার যে এটি প্রদেয় হবে আমদানি পর্যায়ে, এইটা আমরা ফেরত নেব অথবা সমন্বয় করব। এই জায়গাগুলোতে আপনাদের এক্সেলেন্সি। যদি আপনারা ভালো জানেন, আপনার যে স্টেক হোল্ডার আছে তাকে যদি আপনি কিছু টাকা পয়সা একটু ফেরত নিয়ে দিতে পারেন, আপনার দাম বাড়বে না কমবে? বাড়বে। আবার আপনি যদি ড্যামারেজ খাওয়াই দেন, আপনার কি বেতন বাড়াবে? বাড়াবেন। আমরা সুপারিশ করলেও বাড়াবেন, আরো বিকল্প খুঁজতে থাকবে কখন একজন বিকল্প পাওয়া যায়। এই জন্য ওই মেকানিজমটা কি সেটা আমাদের যেহেতু ভ্যাট আইনে পড়াইছি আগের ক্লাসে, ওইটা পড়তে গেলে আমাদের একটু ডিফিকাল্টিস সময় বেশি লাগবে, আমরা এতটুকু যাব না ডিটেল। আমরা কাস্টমসের ভিতরেই থাকবো, কাস্টমস প্রসিডিউরের ভিতরেই থাকবো আপনাদেরকে। তারপরেও আমরা যখন অ্যাসেসমেন্টে যাব, অঙ্ক যখন করব, তখন আমরা দেখাবো এইটা আমদানি পর্যায়ে যেই কর আপনি দিচ্ছেন এইটা কিভাবে মাঠ পর্যায়ে আপনি সমন্বয় করবেন অথবা ফেরত দিবেন। যদি না বলি ধরে দেবেন। ঠিক আছে, ওটা দেখাবো। ঠিক, ওকে। কয়টা বাজে? আমরা কয়টা পর্যন্ত করেন স্যার? কয়টা পর্যন্ত কন্টিনিউ করব, করে লাঞ্চে যাবো স্যার? 1:30 পর্যন্ত করে লাঞ্চে যাই স্যার? নামাজ লাঞ্চ একসাথে? হ্যাঁ, তাহলে আমরা 1:30টায় লাঞ্চে যাব, তার ভিতরে 2টোর ভিতরে চলে আসবো, তারপর আমরা পরে 1 ঘন্টার ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন শোনেন, এখন আমরা এত সময় ছিলাম ব্যাট আইনে, আমরা এবার একটু প্লিজ
প্লিজ পিছনে হলে সাইড টকিং হলে খুব ডিস্টার্ব হয়, দেখেন আপনার আর ভাই শুনতে চাচ্ছেন, উনি শুনতে পারেন না, ঠিক কিনা? নিজের কনসেন্ট্রেশন আমরা কি ফেল করে, আর একজন কি করে পাশে যে শুনতে যাচ্ছে সে শুনতে পারে না, আবার ডায়াস কি হয়, উনিও একটু ডিরেইলড হয়ে যাইতে পারে। এই জন্যই আমরা যত সময় একটু থাকি শোনার চেষ্টা করব। আর আমরা তো বলছি এট দ্য এন্ড অফ দ্য সেশন উই হ্যাভ দ্য টাইম ফর কোয়েশ্চেন অ্যান্ড আনসার। শেষে আমরা প্রশ্ন উত্তরের সময় তো দিব, আপনার কোনো প্রশ্ন যদি থাকে প্লিজ নোট ডাউন, লিখে রাখেন, সেই সুযোগ আপনি পাবেন, ঠিক আছে? তাহলে এত সময় আমরা আলাপ করছিলাম ব্যাট আইন নিয়ে, এইবার আমরা কাস্টমস আইন নিয়ে বলবো। কাস্টমস আইনের কোথায় বলা আছে আমাকে শুল্ক কর দিতে হবে, বলতে হবে তো, না বলতে গায়ের জোরে নিয়ে যাবেন না। ওই যে বলছিলাম, প্রথম কি বললাম, আমি আন্তর্জাতিকীকরণ করব, সুষমীকরণ করব, সামঞ্জস্যকরণ করব, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস করব, তারপরে শেষে এসে বলছি কর আদায় করব। করব কিনা? তো সরকার তো কর আদায় করবে, এটা আইনে বলতে হবে। কাস্টমস আইনের ধারা 18 সেখানে বলা আছে বাংলাদেশের করযোগ্য আমদানি এবং করযোগ্য রপ্তানির উপরে শুল্ক প্রযোজ্য হবে। কিসের উপরে হবে? করযোগ্য আমদানি। আমরা এত সময় মনে করেছিলাম রপ্তানির উপরে কর নাই, আইন বলছে কি আছে, ঠিক আছে? আইন বলছে আছে। আবার বলবেন যে আরে ভাই নাই তো, ভাই অব্যাহতি থাকলে তো দেবেন না, আমরা পড়বো শূন্য রেট অব্যাহতি এগুলো পড়াইছে, এগুলোর একটু ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা দেখব। রপ্তানির উপরেও তাহলে কি বুঝলাম, কর আছে, আমদানির উপরেও আছে। এখন কাস্টমস আইন 2023 বলছে যদি কোনো কনসাইনমেন্টের মূল্য 2000 টাকার কম হয় তাহলে তার উপরে কোনোভাবে শুল্ক কর আরোপ করা যাবে না। কি করা যাবে না? তার মানে আপনি বিদেশ থেকে আসছেন, আপনার কাছে 2000 টাকার কম দামের কোনো ট্যাক্সেবল আইটেম আছে, পণ্য আছে, ইমিগ্রেশনের কাস্টমার্সের বললো আপনি এটাকে শুল্ক দেন। আপনার যদি জানা থাকে আপনি ধাম করে বলবেন ভাই আপনি ধারা 18 পড়েন, এখানে বলা আছে কি 2000 টাকার বেশি না হলে আমার কাছ থেকে শুল্ক কর আপনি নেওয়ার হকদার না, রাষ্ট্র আমাকে মাফ করে দিছে, ঠিক না? রাষ্ট্র যদি মাফ করে দেয় কেউ কি নিতে পারবে? ফাঁসির আসামিকে রাষ্ট্র মাফ করে না? করে তো, তাহলে কি তার ফাঁসি হয়? হবে না তো। এই জন্য কি আছে, বেসিক কন্ডিশন হলো আমদানি এবং রপ্তানির উপরে কর হবে, কিন্তু যদি কনসাইন্টের মূল্য 2000 টাকার বেশি না হয় হবে না। পরিষ্কার? এখন এখন এই কর পড়া যায়, দেখেন তো, দেখা যায়, আমরা একটু বড় করি। হ্যাঁ, এবার দেখা যায় না? হ্যাঁ দেখা যায়, এইবার দেখা যায়, দেখেন এইবার দেখেন বাংলাদেশে বেসিক্যালি দুই ধরনের কর আছে। কই ধরনের? শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স। এখন আমরা যে করগুলো নিয়ে আলাপ করছি এটা ডিরেক্ট না ইনডিরেক্ট? ইনডিরেক্ট। তাহলে ডিরেক্ট আর ইনডিরেক্টের কিছু পার্থক্য আছে। ডিরেক্টটা কি, যেই করের দায় এবং ভার করদাতা বহন করে। ইনকাম ট্যাক্স আপনার কর কে দেবে? আপনি দেবেন, তাহলে দায়ও আপনার পকেট থেকে যাবে আপনার, ঠিক না? ট্রাভেল ট্যাক্স, আমি এখন একটু ইন্ডিয়াতে যাইতে চান, আপনার ট্রাভেল ট্যাক্স লাগে না? ট্রাভেল ট্যাক্স কে দেবে? যাবেন আপনি আর দেবে রহিম, তা তো হবে না, আপনাকে দিতে হবে। কিন্তু মূল্য সংযোজন কর আইনের ভাষায় কি? এই আইনের নাম হচ্ছে মূল্য সংযোজন কর। কি নাম? একটা হলো সংযোজন হবে তখন দেবেন, আর হচ্ছে ইনডিরেক্টরস ট্যাক্স আলটিমেটলি যে এনজয় করবে ফ্যাসিলিটিস সে কি করবে? কটা দেবে। তাহলে আপনি কি, ইউ দা কালেক্টর। কালেকশন হয় কি হয় না ঠিক মতো সেইটাই আমাদের দেখার ব্যাপার। কালেকশন যারা করে তারা ঠিক মতো করে কিনা, কালেকশন করে যাদের দেওয়ার কথা তাদের ঠিক মতো দেয় কিনা, যারা দেওয়ার কথা তাদের উপরে কোনো অবিচার হচ্ছে কিনা, অনিয়ম হচ্ছে কিনা, যদি হয়ে থাকে সেটার প্রতিকার কি, যারা ঠিক মতো এগুলো দেয় না তাদেরকে কিভাবে বোঝানো যায়, এই কাজটা তো আমাদের কনসালটেন্ট। তিন গ্রুপের মধ্যস্বত্বভোগী কারা? আমরা। ট্রেড যদি না থাকে, সিস্টেম যদি ডেভেলপমেন্ট না করে, তাহলে কি আমাদের দাম আছে? অনেকে ভ্যাট আইন, আমাদের এখানে আমাদের পার্টিসিপেন্টরা ভ্যাট আইনকে গালাগাল দেয়। আচ্ছা কোন তো ভ্যাট আইন যদি না থাকতো তাহলে কি আমরা এখানে এই বক্তব্য দেওয়ার সুযোগ পাইতাম? আপনারা কি আসতেন? রিজিকের ব্যবস্থা হইতো?
হতো না তো। তার মানে কোনো না কোনো অ্যাঙ্গেলে আমাদেরও প্রয়োজনীয়তা আছে, এই আইন আছে বলে তো আমাদের দাম বাড়লো নাকি? আমাদের এখানে এই জায়গায় এতগুলো আয়োজন করলাম আইনের কারণে তো, আবার দেশের আর্থিক খাতকে একটা শৃঙ্খলার ভিতরে আনার জন্য, ঠিক না? তাহলে কি হলো, আমাদের মূসক হলো ইনডিরেক্ট ট্যাক্স। আলটিমেটলি ট্যাক্স প্র্যাকটিসের কথা কিন্তু না বলি আমরা, থিওরি। থিওরি হলো আমার কর আমি আদায় করে দিয়ে দেবো, দায় আমার আছে, ভার আমার নাই। এরপরে হলো আমাদের কাস্টমস আইনে এবং ভ্যাট আইনে দুই ধরনের করের কথা বলা আছে, একটা আছে অ্যাড ভ্যালোরেম আর একটা হলো ফিক্সড। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন অ্যাড ভ্যালোরেম এন্ড ফিক্সড? অ্যাড ভ্যালোরেম হবে টাকার উপরে শতকরা হারে। কিসের উপরে? টাকার উপরে শতকরা হবে। আমার এই মোবাইলটার দাম আছে 10,000 টাকা, এর উপরে 15% ভ্যাট আছে, 10,000 মাল্টিপ্লাইড বাই 15%, ঠিক আছে? আমার 10,000 পিস ইট আছে, বা ইট কি টাকা দিয়ে হবে? হবে না। তখন কি হবে, যদি টাকার উপরে শতকরা হারে হয় সেটাকে বলো অ্যাড ভ্যালোরেম। অ্যাড ভ্যালোরেম 15% হতে পারে, 10% হতে পারে, 7.5% হতে পারে, 5% হতে পারে, 4%, 2.4, 2, 1.5, শূন্য যা আছে সব হতে পারে। আবার ফিক্সড হতে পারে, 10,000 টাকা হইতে পারে, 15,000 টাকা হইতে পারে, 3,000 টাকা হইতে পারে, পারে কিনা? পার্থক্যটা হলো 4.3। আপনাদের আমরা 6.3 দেখা যায় তো, 6 দেখতে পাচ্ছেন তাই না? 6.3 তে এইটা বলেন কয়টা ঘর আছে? 11টা। 11টাতে 6 নম্বরে কি আছে? মোট মূল্য। এই মূল্য হলো সকল প্রকার শুল্ক কর ছাড়া, নাকি? শুল্ক কর সহ কোনটা? ছাড়া। এইটার উপরে যদি অ্যাড ভ্যালোরেম হয় তাহলে আমি শতকরা হার বসাবো, কোথায় বসাবো? কয় নম্বরে? না না, একটু দেখে বলেন কোথায় বসাবো, কোথায় বসাবো? একটু দেখে বলেন। 7 নম্বর হলো সম্পূরক শুল্ক, আমরা তো ব্যাট নিয়ে আলাপ করছি, কোথায় বসাবো? প্র্যাকটিস তো, এখন একটু না হলে আপনারা কিন্তু ঝিমাই যাবেন। একটু বলেন কোথায় বসাবো? কোথায়? দেখে দেখে পড়া যায় না? এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখনো মনে না থাকলে তো হবে না, আমরা একটু রিপিট করছি কিন্তু। হ্যাঁ, কি বলবো? 9 নম্বরে বসাবো। তাহলে 9 নম্বরে 10 নম্বর এখানে বলেনি, 10 নম্বরের মাল্টিপ্লিকেশন কোনটা কার সাথে কার হবে? কোনটা হবে? কার সাথে গুণ হবে? কোন ঘরের সাথে? হ্যাঁ, 6 এর সাথে 9 এর। এখন এটা যদি দেখেন কি লেখা আছে, একজন একটু পড়েন কি লেখা আছে। ও সুনির্দিষ্টকরণ, তার মানে এখানে অ্যাড ভ্যালোরেম এবং ফিক্স দুটোই আছে। এখন অ্যাড ভ্যালোরেম হলে আমাদের এক ফর্মুলা, ফিক্স যদি হয় আর এক ফর্মুলা। তাহলে এখন ফিক্সড হলে কোথায় যাব? ফিক্সড হলে কোনটার সাথে কার হবে? কার সাথে বলেন? 4 এর সাথে। আমরা একটা ফর্মুলায় যাই, ঠিক আছে, গুড। আমরা সিরিয়াল নম্বর দিলাম 1, এটা বর্ণনা দিলাম, দেখেন কম্পিউটার, কম্পিউটার সরবরাহের একক পিসেস, পরিমাণ 4, ঠিক আছে, একক মূল্য 10,000। তাহলে এখানে আমার মোট মূল্য কত হবে? কি হলো? ও আসেনি ওটা। কত হয়েছে? 40,000। আমার এখানে ভ্যাট কত আছে? 15%। তাহলে আমার মূল্য সংযোজন কর কত হবে? কত আসলো? 6,000 টাকা, ঠিক আছে কিনা? তাহলে আমার টোটাল মূল্য কত হবে?
আমরা একটু একটু দ্রুত করে ফেলছি না তো, বোঝা গেছে? গুড। এখন আমার আছে ইট, কি আছে? ইট। ইটে কি আছে বলেন? ইটে কি আছে? এটা পিস, কত পিস? 1000, অথবা দিলাম 10,000। 1000 পিস দেন। হ্যাঁ, তাহলে একক মূল্য কত লিখলাম? 5000 লিখলাম। একক মূল্য তাহলে 10,000ই ধরেন, ঠিক আছে। যাক, হুম 10 টাকা ধরেন, যা বলেন সেটা লিখে 10। এখন মোট মূল্য হোক, আমি এরে কি করলাম? 10,000। সম্পূরক শুল্ক নাই। সংযোজনের হার কত? প্রতি হাজারে 700 টাকা। তাহলে আমার সুনির্দিষ্ট কর কত হবে? তাহলে কি হবে? এটা ইকুয়াল টু এইটা, তাই না? মাল্টিপ্লাইড বাই কোনটা? মাল্টিপ্লাইড না তো, প্লাস ডিভিশন করে, হ্যাঁ দিলাম। মাল্টিপ্লাইড কত দেব? 4। আমি তো মাল্টিপ্লাইড দিলাম, এটা পরিমাণ আমি একবারে লিখি, ওইটা দরকার নেই। এটার সাথে যেহেতু আমরা 1000 লিখছি, 1000-এর 700 আমি প্লাস এইটা। ও না, আমার তো এটা এটা ইয়ে হবে না, তো ঠিকই লিখছিলাম। হ্যাঁ, আমি এটা ফর্মুলা আমার দরকার নেই, যেহেতু আমরা একটাই বসাইছি, তাহলে আমার হবে 700। ঠিক আছে না? 700। হ্যাঁ, তাহলে এবার আমি এখানে এটা দিয়ে দিলাম 10,700। বেসিক পার্থক্য হলো এটা। আপনারা গাড়ি ইম্পোর্ট করেন না স্যার? গাড়ি আসে তো, গাড়ি কিসে হয়? মূল্য ফিক্স করে দেয়। আপনার প্রিমিয়র দাম, আপনার ইম্পোর্ট ভ্যালু যা হোক না হোক, কি হবে? ফিক্সের উপরে হয়ে যায়। তাহলে এটা তো বোঝা গেছে। তাহলে এইরকম যদি থাকে, আমরা কি আমাদের জন্য সহজ। আমরা অ্যাড ভ্যালোরেম এবং ফিক্সড বুঝলাম। এইবার হলো আমাদের কাস্টমসে দুটো মূল্য, আমাদের কাস্টমস আইন 2023-এ দুটো শিডিউল আছে। কয়টা শিডিউল? দুইটা। ভ্যাট আইনের কয়টা শিডিউল? 3টা। এই দুটো শিডিউলের প্রথম শিডিউল হলো আমাদের ট্যারিফ ব্যবস্থাপনা নিয়ে বলা আছে। এই প্রথম শিডিউলে আমাদের কয়টা ট্যাক্সের কথা বলা আছে? এটাকে বলে ট্যারিফ। আমরা বলছি যখন কাস্টমস আইনে বলবো, কি বলবো? ট্যারিফ। তো ট্যারিফ হলো কি? সিডি মিন কাস্টম ডিউটি, আরডি মিন রেগুলেটরি ডিউটি মিন নিয়ন্ত্রণমূলক শুল্ক, এসডি মিন সাপ্লিমেন্টারি ডিউটি, VAT mean value added tax, RAT mean advance tax, ARAIT mean advance income tax। আমাদের ফার্স্ট শিডিউলে এবং আমাদের কাস্টম যে সফটওয়্যার ব্যবহার করে এসআই কোডা ওয়ার্ল্ড, এসআই কোডা ওয়ার্ল্ডে এই কয়টা ঘর আছে আমরা দেখব। কয়টা ঘর আছে? এই কয়টা। এই করগুলো সম্পর্কে তো সবার ধারণা আছে, কোনো প্রশ্ন তো নাই, নাকি আছে? যদি থাকে বলেন। কোনো প্রশ্ন যে এইগুলো নতুন শুনছেন, ধারণা নাই? যদি কোনো প্রশ্ন, আমরা তো একবারে প্রশ্নের সুযোগ দেইনি, আপনারা কোনো প্রশ্ন থাকলে বলেন। কোনো প্রশ্ন? আমরা যাইনি তো এখানে, আমরা যাবো তো। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, এআইটি তো হবে, বিল অফ পেমেন্ট আমরা দেখাবো। এআইটি তো ইনকাম ট্যাক্সের ব্যাপার, ডেফিনিট হবে, 5% হবে, অথবা হ্যাঁ এটিভি নাই হবে। ঠিক আছে, তাহলে প্রশ্ন নাই। আমরা পরেরটায় যাই। আমরা দেখবো, যাবো ওখানে যাবো, অ্যাসেসেবল ভ্যালুতে তো আমরা যাব। এই পর্যন্ত কথা হলো, ধরেন আপনাদের অনেকের ভালো নলেজ আছে, এই সেশনগুলোতে এটা হয়। ধরেন এটা যদি ইন্টারমিডিয়েটের একটা সেশন হতো, প্রত্যেকটা ছেলে এসএসসি পাস করছে আর ডিগ্রি পাস করে নাই, মাঝখানে তো এই জায়গা আছে, কেউ এমএ পাস, কেউ বিএ পাস, অথবা কারোর ডিগ্রি আছে, কেউ ভালো কাজ করে, কেউ করে না। এই জন্য কারোর নলেজ একটু বেশি, কারোর একটু কম। আমরা যখন যাই এই জায়গাগুলোতে একটু ম্যানেজ করার চেষ্টা করি। যে বেশি জানে, আমি যদি একেবারে গোড়া থেকে শুরু করে, সে বিব্রত হবে না, কেন আসলাম, এ তো আমি সবই জানি।
আবার যে কিছুই জানে না, আমি যদি খুব ফাস্ট যাই, সে মনে করে হাই হাই কোথায় আসলাম, এত নাম কারণ শুনে আসছিলাম, আমি তো কিছুই বুঝি না, ঠিক না? এই জন্য আমরা একটু মিডিয়াম ওয়েতে যাই, এবং আপনার যে প্রশ্ন ডেফিনিট আমরা ওইটাতে একটু ভালো সময় দেব এবং ওইটা নিয়ে আমরা আলাপ করব। এর বাইরে যেই পর্যন্ত আলাপ হয়েছে এই সম্পর্কিত প্রশ্ন নাই, তাহলে আমরা ইয়ে করব না, আমরা দেড়টায় দিতে চাইছিলাম, এই পর্যন্ত শেষ করব। এখানে আমরা তিনটা ডিউটির কথা বলছি: কাউন্টার ভেইলিং ডিউটি, এন্টি ডাম্পিং ডিউটি, সেফগার্ড ডিউটি। বহু ট্যারিফ বলে আমরা আইনে দেখবো, ট্যারিফ ব্যারিয়ার, নন ট্যারিফ ব্যারিয়ার। যারা আপার লেভেলের স্টুডেন্ট তারা জানেন ট্যারিফ মেজার, নন ট্যারিফ মেজার। ইন্টারন্যাশনাল ট্রেডে এই দুটো খুব প্রচলিত শব্দ। আমাদের আমাদের মাঝে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো না ইন্ডিয়া? ট্রান্সশিপমেন্ট বাতিল করছে? ট্রান্সশিপমেন্ট তো বাতিল করছে, ট্রানজিট তো আর বাতিল করে নাই, করছে? আমাদের দেশ থেকে কিছু পণ্য নেপাল এবং ভুটানে যায়, এক্সপোর্ট হয়, এটা তো ডেফিনিট ট্রান্সশিপমেন্ট, এটা ট্রানজিট, আপনারা জানেন। ইন্ডিয়ান বিএসএফ এবং কাস্টমস গুলো ট্রানজিটের গাড়িগুলো কাটকে দিল, ঠিক আছে? আমাদের মিনিস্ট্রি থেকে, যেহেতু আমি কমার্স মিনিস্ট্রির সাথে জড়িত আছি, আমাকে তারা একাধিক ভাবে, ইভেন কমার্স সেক্রেটারি তাকে বলছে যে আমাদের পরামর্শ নেওয়ার জন্য। আমি আমাদের যে বাণিজ্য কনসালটেন্ট বলে ট্রেড কাউন্সিলর আছে একজন, ভুটান এবং নেপালের ট্রেডকে দেখার জন্য কমার্স মিনিস্ট্রি স্পেশাল একটা ডেস্ক আছে, ট্রেড কাউন্সিল ডিপার্টমেন্ট। তো কাউন্সিলর ফোন করলো, বললো ভাই আমাদের তো গাড়ি বন্ধ আছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে। আমি বললাম ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়েছে, ট্রানজিট তো বন্ধ হয় না। বলে যে আমার গাড়ি আটকায় দিল। আমি বললাম দিতে পারে, সেটা হলো নন ট্যারিফ ব্যারিয়ার। কি ব্যারিয়ার? নন ট্যারিফ ব্যারিয়ার। ও বলছে কি, ওই অফিসার হয়তো বুঝতে পারেনি ট্রানজিট কি আর ট্রান্সশিপমেন্ট কি। নাম্বার ওয়ান, সে বুঝছে যে ইয়েস ট্রান্সশিপমেন্ট তো বন্ধ হয়েছে, ট্রানজিট বন্ধ হয়নি, তো আমার গাড়ি ছেড়ে দিতে হবে। এখন সে যখন ধরছে, সেও তো একজন বড় অফিসার, সে বলছে না আমার এই মালের সিকিউরিটি চেক করতে হবে, সিকিউরিটি চেক করতে হবে, ঠিক আছে কিনা, কোনো মালের কাস্টম সিকিউরিটি চেক করে কিনা, ঠিক আছে না? এখন সিকিউরিটি চেক করতে হলে যে ইনস্ট্রুমেন্ট লাগবে, এটা কলকাতায় নয়, দিল্লি থেকে আনতে হবে। কোথা থেকে আনতে হবে? ঠিক আছে না, দিল্লি থেকে তো আসবে। তো 5 দিন পরে যন্ত্রপাতি আসছে। এই যন্ত্র যে চালায়, এই এই চ্যাংড়াবান্ধা বর্ডার কুচবিহারের এই লোক চালাইতে পারে না, একে কি করতে হবে, মহারাষ্ট্র থেকে নিয়ে আসতে হবে। আসবে তো? আসলো, সে আসছে। মিন টাইমে 15 দিন পার, আপনি এখানে দিছিলেন পেরিশেবল আইটেম, আপনার মাল কি থাকবে? নষ্ট হবে। তো এইগুলোকে বলে 15 দিন পরে কিন্তু যে অ্যাসেসমেন্ট করছে ওকে দিস ওকে এভরিথিং ইজ ক্লিয়ার, আমি এখন কনসাইনমেন্ট নোটে লিখে দিলে ক্লিয়ার, এখন এক্সপোর্ট হইতে পারে, পারে কিনা? এইটা হলো নন ট্যারিফ ব্যারিয়ার। ঠিক আছে? কি হলো, আমার কিন্তু আমি এক্সপোর্ট হয়ে গেল, আমি যাকে এক্সপোর্ট করছিলাম, বলেন তো আমার পচা মাল নিয়ে এসে কি করবে? হবে? হবে না। এই জন্য ইন্টারন্যাশনাল ট্রেডে এই ধরনের কিছু প্রবলেম হয়, যেইগুলো হয়। ইন্টারন্যাশনাল ট্রেডের একটা বেসিক বৈশিষ্ট্য হলো, কাস্টমস প্রসিডিউরের একটা বেসিক বৈশিষ্ট্য হলো পলিটিক্যাল রিলেশনশিপ উইথ দা কাউন্টার কান্ট্রিজ। ইন্ডিয়ার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল এতদিন, খুব ভালো ব্যবসা হয়েছে না? এখন হচ্ছে। পাকিস্তানের পণ্য ছাড়া আছেন এখানে, এতদিন পর্যন্ত রেড মার্ক ছিল, মিন পাকিস্তানের কোন পণ্য যদি আসে 100% কি ফিজিক্যাল এক্সামিনেশন। এখন কি হচ্ছে? সেটা হচ্ছে না। এটা পলিটিক্যাল রিলেশনে অনেক কিছু ইন্টারন্যাশনাল ট্রেডকে ফ্যাসিলিটেট করে। তো সেটা আলাপ করছিলাম। এরপরে আমরা তিনটা ডিউটির কথা বলছি: কাউন্টার ভেইলিং ডিউটি, এন্টি ডাম্পিং ডিউটি, সেফগার্ড ডিউটি। ইন্টারন্যাশনাল ট্রেডে এই ধরনের অনেকগুলো ডিউটির কথা বলা আছে। তো আমরা এই তিনটার কথা কেন বললাম? আমাদের কাস্টমস আইন 2023 স্পেসিফিক এই তিনটা আইন নিয়ে কথা বলছে। ধারা 18 থেকে 23-24 পর্যন্ত আপনারা যদি কাস্টমস অ্যাক্ট আমি দিয়ে দিছি, এটা দেখবেন, সেখানে কি বলা আছে। প্রথম কাউন্টার ভেইলিং ডিউটির কথা বলা আছে, পরে এন্টি ডাম্পিং ডিউটির কথা আছে, পরে সেফগার্ড ডিউটির কথা বলা আছে। শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলবো, এটা আমাদের এত বেশি দরকার নেই, খুব ইমপ্লিকেশনস হয় না, অ্যাপ্লিকেশনস নাই, কারণ আমাদের এসআই কুডা কাস্টম যে সিস্টেমে আমার কাছে ডিউটি ভ্যাট আদায় করে সেটার ভিতরেও নাই, কিন্তু অন্য জায়গাতে এটার অ্যাপ্লিকেশনস আছে। ওই এখন তার বিল অফ এন্ট্রি নাই, বিল অফ এন্ট্রি তো শেষ নাকি আছে? বিল অফ এন্ট্রি শেষ, তাহলে কি আছে?
কমোডিটি ডিক্লারেশনস কি আছে, কমোডিটি ডিক্লারেশনস একই জিনিস। ঠিক বিল অফ এন্ট্রিতে যা ছিল কমোডিটি ডিক্লারেশনস এর সেই 56 ঘরটাই ঘর আছে। ওইটা কি করে হয়, কিভাবে হয়েছে সেটা আমরা লাঞ্চের পরে আলাপ করব। তাহলে ওই বিল অফ এন্ট্রির নাম হয়েছে কমোডিটি ডিক্লারেশনস। এই কমোডিটি ডিক্লারেশনস এ তিনটে অপশন আছে। অ্যান্টি ডাম্পিং হলো, ভাই প্লিজ একটু খারাপ লাগতেছে, হ্যাঁ খারাপ না লাগলে কিছু কোনো কনফিউশন আছে, ওই যে কিছু আলাপ করছিলেন করা যাবে না, এটা হলে কি হয় আর একজনের কনসেন্ট্রেশন লস হয়। আর খারাপ লাগলে আমরা স্টপ দিয়ে দেবো। যদি আর হয় আসলে তো সকাল 9টায় আসছেন, এখন কয়টা বাজে, একটু খারাপ তো লাগারই কথা। আমরা চেষ্টা করছি সর্বাত্মক ভাবে এনজয়েবল করার জন্য, ঘাটতি তো থাকতেই পারে নাকি। ঠিক, তাহলে আমরা এখনই ছেড়ে দাও, 2-3 মিনিট, 2-3 মিনিট সময় দেবেন। অ্যান্টি ডাম্পিং হলো রপ্তানিকারক দেশ তার দেশের স্বাভাবিক যে বাজার আছে সেই বাজারের চেয়ে কম মূল্যে যখন পণ্য রপ্তানি করে। ঠিক আছে, একটা মোবাইলের দাম ইন্ডিয়াতে এটার দাম আছে সাকুল্যে $10,000। এ কি করলো, বাংলাদেশের ওয়ালটন এটা তৈরি করে, ঠিক আছে। ইন্ডিয়া কি করলো, এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেখলো আমি যদি এটা $8,000 বেচতে পারি অথবা $9,000 বেচতে পারি, তাহলে হয়তো ওয়ালটন মার খেয়ে যাবে, ওয়ালটনের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে বাংলাদেশে। তখন 1 বছর পরে আমি এই যে $1,000 লস করলাম, এটা আমি 11,000 করে বেচবো, আমার খরচা উঠে যাবে। ঠিক আছে, তো এই চিন্তা করে সাধারণত ধরা হয় এটা অসৎ উদ্দেশ্যে, বাংলা হচ্ছে ভাগাড়। কি নাম, ভাগাড়। আমাকে অসৎ বিবেচনায় যখন এই কোম্পানি কি করলো, ওরিয়ান কোম্পানি 10,000 টাকার মোবাইল বাংলাদেশের কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করবার জন্য, তার দেশের $10,000 দাম, $10,000 দাম, আমার দেশে $8,000 রপ্তানি করে দিল, তাহলে বাংলাদেশে কি কম দামে আসলো না? এই যে $2,000 কম হলো, বাংলাদেশ ইচ্ছে করলে এই $2,000 শুল্ক আরোপ করতে পারে। এইটা হবে ওই যে উপরে যে 5টা 6টা ডিউটির কথা বলছি না, এর বাইরে। তাহলে কোন ডিউটি হবে, 2 নম্বর, এই ডিউটিটার নাম হবে অ্যান্টি ডাম্পিং। পরিষ্কার, কোনো সমস্যা নেই তো, বোঝা গেছে। খোঁতা কথা হলো স্বাভাবিক মূল্যের চেয়ে যখন আমি কম, এটা মেজারমেন্ট আছে, অনেক বিধিমালা আছে, এটা অনেক বড় ডিসকাশন, আমরা সংক্ষেপে বুঝবো। যখন কম দামে রপ্তানিকারক দেশের চেয়ে কম দামে আমি রপ্তানি করব, ঠিক যেই পরিমাণ কম দামে রপ্তানি করব সেই পরিমাণ শুল্ক কর আমদানিকারকের দেশে কাস্টমস করতে পারে, সেটা হলো অ্যান্টি ডাম্পিং ডিউটি। কোনো প্রশ্ন নাই তো? তার মানে এটার দাম ছিল $10, $10,000 $8,000 আসছে, ওই $2,000 ডিউটি হয়ে যাবে, যে ডিউটি হবে সেটা অ্যান্টি ডাম্পিং। গুড, তাহলে অ্যান্টি ডাম্পিং নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। তাহলে হোয়াট ইজ দ্য কাউন্টার ভ্যালু, একেবারে সেম সেম কথা হলো। এই ওরিয়ান কোম্পানি মোবাইল প্রোডাকশন করার সময় গভর্নমেন্টের সাপোর্ট পেয়েছে, সে কয়েছে তো জায়গা লাগবে নিয়ে যা, লোন লাগবে ইন্টারেস্ট ফ্রি লোন দিয়ে দিলাম, 20% ইনসেন্টিভ দিলাম। কি করলো, 20% আছে না আমাদের জামদানি শাড়িতে ইনসেন্টিভ আছে না, কত পার্সেন্ট আছে, 25%। আমি জামদানি শাড়িতে, তার মানে কি 1,000 টাকার জামদানি শাড়ি রপ্তানি যদি আমি করি, কি পাবো, 250 টাকা তো সরকারের কাছে ফেরত পাবো। আমি চিন্তা করলাম 250 টাকা তো আমি পাচ্ছি, সমস্যা কি, 100 টাকা কমাই দিই। 100 টাকা, যাক আমাদের এখানে দেখা যায় ওটা ইয়ে নাই, আমরা যেহেতু এটা দেখছি, তাহলে কাউন্টার ভেলিং ডিউটি কি হলো, 100 টাকা কমাই দিল। এই মোবাইলে যায় ওরিয়ান কোম্পানি, গভর্নমেন্টের সাবসিডি পাইছে, যে কোনো পর্যায়ে হোক, উৎপাদন পর্যায়ে পাইছে, প্রোডাকশন পর্যায়ে পাইছে, ফাইন্যান্সিং পর্যায়ে পাইছে, লাইসেন্সিং পর্যায়ে পাইছে, যে কোনো পর্যায়ে গভর্নমেন্টের সাপোর্ট পাইছে অথবা অন্য কোনো জায়গা থেকে সাপোর্ট পাইছে, তার প্রোডাকশন কস্ট কি হয়েছে, কমে গেছে না। সে মনে করলো যে আমি আমি তাহলে এই জায়গায় ওই আগের কেস 2,000 টাকা কমাই দিই। সে কি করলো, আগেরটা করলো ডিরেক্টলি ইন্টেনশন ফর ডিফিটিং অন কোম্পানি, এটা অসৎ উদ্দেশ্য, 2 বছর পরে আমি ভালো ব্যবসা করব। এখানে করলো কি, ভাই আমি তো পেয়ে গেলাম, তাহলে তো আমার ডাবল লাভ হয়, লাভ আমি একটু কমাই দিই। এইরকম যদি হয় তাহলেও আমদানিকারক দেশ ডিউটি বসাইতে পারে, এটা হলো কাউন্টার ভেলিং ডিউটি। বোঝা গেছে তো, নাকি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ, একে প্রসিডিউর এক সমান সমান। এইবার হইলো বসুন্ধরা এ কি করে, এই বসুন্ধরা স্পেসিফিক এই প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে।
ইন্ডিয়ার একটা কোম্পানি এটা হিউজ পরিমাণ তৈরি করে, তাহলে তার প্রোডাকশন কস্ট কমে যায়। সে দেখলো আমি তো কম দামে রপ্তানি করতে পারি, এটা ঠিকঠাকই আছে, সে এত পরিমাণ প্রোডাকশন করে, সে কম দামে করছে। এখন বসুন্ধরা বাংলাদেশের একটা বড় কোম্পানি, গভর্নমেন্টকে ভালো শুল্ক কর সে দেয়, ট্যাক্স দেয়, বাংলাদেশের অনেক আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত, বাংলাদেশের ইকোনমি জড়িত, এখানে কি আছে অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। বসুন্ধরা দেখলো আমার এটা প্রোডাকশন কস্ট হলো 10 টাকা, এইটা 9 টাকাতে 9 টাকাতে সেঞ্চুরি বাংলাদেশে এক্সপোর্ট করে। সে দৌড়ায় আমাদের ট্যারিফ কমিশনের কাছে গেল, যে বলল মাই লর্ড আমি তো এত ইনভেস্টমেন্ট আমার, এটা হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। ঠিক এই 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 এটা কি এই টিস্যুকে সেভ করার জন্য ওই ওই সেঞ্চুরি টিস্যুর উপরে 1 টাকা $1 কি করতে পারে, ডিউটি বসাইতে পারে। অন্য আগেরটা ছিল কনসিডার কান্ট্রি, আর এটা হলো স্পেসিফিক পণ্য, এই জন্য নাম সেফগার্ড, একে রক্ষা করবে। এই জন্য এই বসুন্ধরার, শুধু বসুন্ধরার এই এই এটা কি টিস্যু, এই টিস্যুকে রক্ষা করার জন্য, টিস্যু ফ্যাক্টরিকে রক্ষা করার জন্য 1 টাকা কর বসাতে পারে আমদানি পর্যায়ে, সেটা হলো সেফগার্ড ডিউটি। বোঝা গেছে? কোনো প্রশ্ন? আমরা তো সহজে বুঝছি, এত সহজে তো বোঝানো যায় না। বলবেন কিছু? তাহলে আমরা এই পর্যন্ত রাখি, এরপরে আমাদের প্র্যাকটিক্যাল আছে। আমরা যেহেতু আপনি এত সময় কয়েছিলেন ওইগুলো সব বাইরে, ও তো ফিক্স করা আছে সফটওয়্যারে, বোঝেননি? এর নামই হলো এটা, এ ভিন্ন নামে, এই নামে পরিচয় হবে সেফগার্ড। সেটা ভ্যালু, আমরা যখন ভ্যালুয়েশন প্রসেসিং এ যাব সেটা বলছি, শুধু মনে রাখেন এটা ট্যাক্স আছে।